আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা জানো আমাদের আই এডুকেশন থেকে তোমাদের জন্য কিন্তু কি বলো তো, যে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কয়েকটা, যে প্রি অ্যাডমিশন সায়েন্স। তো তোমাদের জন্য কেন প্রি অ্যাডমিশনটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কেন দরকার, এখনই কেন প্রস্তুতিটা নেওয়া দরকার, ঠিক আছে? এই বিষয়ে তো আমরা ভিডিও দিচ্ছি, আমাদের বিভিন্ন কথা তোমরা শুনতেছো। পাশাপাশি আমরা আমাদের এই যে ক্লাসগুলো তোমাদের সামনে নিচ্ছি, এইগুলোতে আমরা দেখাবো যে কিভাবে আসলে তুমি এইচএসসি ক্যান্ডিডেট, তুমি এইচএসসি দিবা 26 সালে। তো এইচএসসির পড়ার সাথে কিভাবে আসলে তোমার অ্যাডমিশনের পড়াগুলো কিভাবে আসলে কানেক্টেড, মানে যে তুমি যদি এখনই অ্যাডমিশন শুরু করো, এটাতে তোমার কি এইচএসসিতে কোনো পড়াশোনায় গ্যাপ হবে কিনা, কোনো হ্যাম্পার ঘটবে কিনা, এরকম কিছু হবে কিনা, অথবা তোমার যে তোমার কি বলে মানে এইটার উপকার হবে নাকি ক্ষতি হবে, এই ব্যাপারটাও আমরা এখানে কিন্তু খেয়াল করব, ঠিক আছে? সো এই জন্য তোমরা সবাই কি করবা বলো তো, সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিবা, কারণ দ্রুত লাইভে যুক্ত হয়ে নিলে আমরা তোমার করব, বুঝছো, যে দেখিয়ে দিব যে তোমার এটা আলটিমেটলি ক্লাসটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো কি না, ঠিক আছে? মানে কানেক্টেডটা কিভাবে থাকে এই জিনিসটা আমরা দেখাবো। সো সবাই একটু দ্রুততার সহিত লাইভে যুক্ত হয়ে নিবা। তোমরা সবাই লাইভে যুক্ত হইলে তারপরে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। তো আর দেরি কইরো না, সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও, ঠিক আছে? তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো হেডিং দেখে বুঝতে পারতেছো, প্রি অ্যাডমিশন সায়েন্সের ক্লাসটা এখানে, ঠিক আছে? তো আজকে তোমরা আমাদের সাথে যেই ক্লাসটা করবা, এটা বায়োলজির ক্লাস, ঠিক আছে? জীববিজ্ঞান এই অংশের ক্লাস। তো এই অংশের ক্লাসটা আজকে করো, এবং দেখো যে আজকে খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে কথা বলবো, দুইটা চ্যাপ্টারের কিছু প্রশ্ন দেখাবো, যেইগুলো কি হবে জানো, যেইগুলোর মাধ্যমে তুমি করতে পারবা, মানে কানেক্ট করতে পারবা। কি কানেক্ট করতে পারবা, যে কি তোমার কতটুকু জরুরি, ঠিক আছে? কানেক্টেড করতে পারবা কিভাবে বলো তো, এই যে এইটার সাথে এইটা, মানে কোনটার সাথে কোনটা বলো তো, যে এই অ্যাডমিশনের সাথে এইচএসসি লেভেলটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কানেক্টেড কিনা একটার সাথে একটা, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা খেয়াল করতে পারবা। তো চলো আমি আর বেশি কথা বলবো না, হ্যাঁ, আমি প্রথম স্লাইডে আমরা চলে যাব, ঠিক আছে? প্রথম স্লাইডে চলে যাব। তার আগে তোমরা একটু জানাও যে তোমরা আসলে সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, সব ওকে আছে কিনা, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই, আর দেরি করব না। ওকে, তো চলো দেখি আমরা শুরু করে দেই, হ্যাঁ। কি বলবো, যাই হোক। তো দেখো যে এখানে বোর্ডে আসলে এই জিনিসটা কিভাবে আসে, ঠিক আছে? দেখো যে বোর্ড পরীক্ষায় যেভাবে আসে, এবং পাশাপাশি আমাদের যে আমরা আরেকটা অংশ দেখব, সেটা কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবে আসে, ঠিক আছে? তাহলে দুইটা অংশ কিন্তু আমরা দেখব একসাথে, ঠিক আছে? একসাথে দুইটা অংশ দেখব, যে বোর্ড পরীক্ষায় কিভাবে আসে, আবার আমাদের ভার্সিটি পরীক্ষায় কিভাবে আসে। তো চলো দেখি আমরা প্রথমে। দেখো বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, বরিশাল বোর্ড 2025 সালে, মানে গত বছর কিন্তু প্রশ্ন আসছে, খেয়াল করো। যে প্রশ্নটা এমন ছিল যে মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এই দুইটার অনুপাত কত? আরবিসি মানে কি? আরবিসি মানে কি বলতো, রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল। সো এই জিনিসগুলো আমরা জানবো,
রেড ব্লাড কর্পাসল, বা এটাকে আমরা বলতে পারি কি বলো তো ভাইয়া, এটাকে আমরা কিন্তু বলতে পারি লোহিত লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। রেড ব্লাড কর্পাসল মানে কি, লোহিত রক্তকণিকা, ঠিক আছে। অথবা এটার আরো একটা নাম আছে, খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি এরিথ্রোসাইট। কি নাম বলতে পারি, এরিথ্রোসাইট। কেন, এরিথ্রো মানেই হচ্ছে লাল, এরিথ্রো মানে কি বলতো, এরিথ্রো মানেই হচ্ছে লাল, আর সাইট মানে হচ্ছে কি, সাইট মানে হচ্ছে কোষ। এরিথ্রো মানে লাল আর সাইট মানে হচ্ছে কি, কোষ। এরিথ্রো মানে হচ্ছে লাল আর সাইট মানে হচ্ছে কি, কোষ। তাহলে এরিথ্রোসাইট মানে হচ্ছে কি, এরিথ্রোসাইট মানে কি বলতো, লাল রক্তকণিকা যেটা, লাল রক্তকোষ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে এরিথ্রোসাইট, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো যে আমরা তারপরে যদি খেয়াল করি যে তাহলে মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাতটা কত, এটা আমাদের এখানে বলতে হবে, ঠিক আছে। তো মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাতটা কত, ঠিক আছে। ক্লাসটা এখনো পর্যন্ত শেয়ার দেয় না, সোহেল ভাইয়ের কাজ এরকমই হবে, জানতাম। আমি কাউকে ফোনও দিতে পারবো না, ফোন দিয়ে ক্লাস হচ্ছে। পেইড বেসিক ক্লাস এইটা এখানে। আচ্ছা, তো দেখো মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাত কত, দেখো সে মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাতটা কত, তাহলে খেয়াল করো। তাহলে আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসল, আর ডাব্লিউবিসি মানে কি, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল, ঠিক আছে, হোয়াইট ব্লাড কর্পাসল। তাহলে হোয়াইট ব্লাড কর্পাসল এটা, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসল এবং হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসল। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম দুইটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তাহলে মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাতটা কত, এটা আমরা খেয়াল করব। এখন দেখো আরবিসি এর মান কত জানো, একজন মানুষের দেহে আরবিসি থাকে হচ্ছে 50 লক্ষ পরিমাণ। কত, একজন মানুষের দেহে আরবিসি থাকে কত, প্রতি কিউবিক মিলিমিটারে আরবিসি কতটুকু থাকে বলো তো, আরবিসি থাকে হচ্ছে 50 লক্ষ। আর ডাব্লিউবিসি কতটুকু থাকে, ডাব্লিউবিসি থাকে হচ্ছে কত জানো, 4 থেকে 11,000। কত, 4 থেকে 11,000 থাকে। ডাব্লিউবিসি কতটুকু থাকে, 4 থেকে 11,000। তো ডাব্লিউবিসি থাকে 4 থেকে 11,000। তাহলে এটা যদি খেয়াল করে থাকো, মানুষের রক্তে আরবিসি এত, ডাব্লিউবিসি, তাহলে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাত যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে খেয়াল করো আরবিসি হচ্ছে কতটুকু, দেখো 50 লক্ষ থাকে আর ডাব্লিউবিসি থাকে 4 থেকে 11,000। তাহলে এই অনুপাতটা কতটুকু হবে, তাহলে তুমি চিন্তা করো, কই 50 লাখ, কই 50 লাখ, আর কই হচ্ছে দেখো কোথায় 50 লাখ আছে আর কোথায় হচ্ছে তোমার দেখো মাত্র হচ্ছে 4 থেকে 11,000, কই 50 লাখ আর কই 4 থেকে 11,000, মানে 20 স্তর ডিফারেন্স। তাহলে এখানে খেয়াল করো, তাহলে অনুপাতটা কত হবে বলো তো, আরবিসি আগে, ঠিক আছে। তোমরা অনেকে যেটা ভুলটা করবা, মানে কেন এই প্র্যাকটিসটা দরকার, তোমরা অনেকে যেই ভুলটা করবা, তোমরা যে ভুলটা করবা হচ্ছে সেটা কি বলো তো, একটা মিনিট আমি একটু ফোন দিয়ে নেই, হ্যাঁ। আচ্ছা, তোমরা অনেকে যে ভুলটা করবা, দেখো এখানে আরবিসি কিন্তু প্রথমে দেওয়া, এখন আরবিসি এর অনুপাতে হচ্ছে তুমি এখানে তুমি 700 দিয়ে ফেলবে, এই 700:1 দিয়ে দিবা, কিন্তু এইটা কি ঠিক, হ্যাঁ বলো তো সোহেল ভাই। আমি যে ভিডিওটা এতক্ষণ দিছি যায় না, আর এখন তো ওইটা ক্লাস ছিল না, আমারই ক্লাস ছিল শুধু, তাহলে এতক্ষণ ধরে আমি ক্লাস নিচ্ছি ফাও গেছে যাচ্ছে, মানে ওখানে তো শেয়ার দেওয়া হয়নি এখনো, হ্যাঁ তা পরেই ঢুকছি, কিন্তু এখন তো আর কারো শিডিউল ছিল না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আরবিসি ইস টু ডাব্লিউবিসি এটার অনুপাত কত হবে বলো, সবাই কমেন্ট করো, আরবিসি ইস টু ডাব্লিউবিসি এর অনুপাতটা কত হবে, দেখি তোমরা ভিডিও দেখতেছো কিনা। এখনো তো লাইভ এখানে দেয়নি, তখন ধরে ফাও কথা বললাম। তাহলে এটার অনুপাতটা হচ্ছে কত হবে বলো তো,
তাহলে আরবিসি বেশি না, তাহলে কত হবে বলো তো? 700:1, ঠিক আছে? 1:700 হবে, কিন্তু কত হবে? 1:700, ঠিক আছে অনুপাত। তারপরে দেখো রক্তের লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত। দেখো জাহাঙ্গীরনগরে এই রিলেটেড প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরে এই রিলেটেড প্রশ্ন চলে আসছে। দেখো যে অনুপাতটা কত, ঠিক আছে? রক্তের লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাতটা কত, ঠিক আছে? অনুপাতটা কত? আরে কি বললাম এখানে, 700:1, তো 700:1, ঠিক আছে ওকে। তারপরে দেখো খেয়াল করো, তাহলে এখানে কত হবে? রক্তের লোহিত শ্বেত রক্তকণিকার অনুপাতটাও কত হবে দেখো? 700:1। অথবা কোথাও দেখো, এই যে দেখো আমি নিজেই ভুল করে ফেলতেছিলাম, ঠিক আছে? আসলে মাথায় ওই যে ক্লাস দিয়েছি, এখনো ক্লাসটা হচ্ছে এখানে শেয়ার আসে নাই, মাথায় করতেছে। আচ্ছা দেখো তাহলে এটা কত? 700:1, ঠিক আছে? তাহলে রক্তের লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত হতে কত হবে বলো? 700:1, কারণ এটা তো অনেক বেশি। এটা হচ্ছে তোমার হচ্ছে কই 50 লক্ষ। এটা কতটুকু বলো? 50 লক্ষ পরিমাণ, 50 লক্ষ। এটা হলো 50 লক্ষ। আর শ্বেত রক্তকণিকা যেটা আছে এটা হচ্ছে মাত্র 4 থেকে 11,000। এটা মাত্র কত? 4 থেকে 11,000। তাহলে এটা মাত্র 4 থেকে 11,000, আর কই হচ্ছে 50 লক্ষ, ঠিক আছে? এটা 4 থেকে 11,000 আর কই হচ্ছে 50 লক্ষ, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওকে আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে যেটা দেখাইলাম, খেয়াল করো, প্রথমে যেটা দেখাইলাম যে মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি যেটা আছে এটার অনুপাতটা কত। তা আমি খুব সুন্দরভাবে বললাম যে আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল, আরবিসি মানে হচ্ছে কি রেড ব্লাড কর্পাসল, আর ডাব্লিউবিসি মানে কি? ডাব্লিউবিসি বলে নাই, দেখো ডাব্লিউবিসি মানে হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসল, হোয়াইট হোয়াইট ব্লাড কর্পাসল। ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড কর্পাসল। ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড কর্পাসল। তো এই হোয়াইট ব্লাড কর্পাসল থাকে মাত্র কতটুকু দেখো? 4 থেকে 11,000। আর এইটা থাকে কতটুকু? এটা থাকে 50 লক্ষ পরিমাণ, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে অনুপাতটা হচ্ছে এইটা সব থেকে বেশি। এটা হলো 700 হচ্ছে কত? 1, ঠিক আছে ওকে। তাহলে নেক্সট প্রশ্ন আমরা এইটা দেখলাম যে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে দেখছো এইভাবে প্রশ্ন আসছে। পরবর্তীতে যে চলে আসো, দেখো এই প্রশ্নে চলে আসো, সবাই একটু খেয়াল করবা, সবাই একটু দেখো যে দেখতে পাচ্ছ কি না, একটু খেয়াল করবা, সবাই একটু খেয়াল করো, হ্যাঁ? ওকে দেখো এখানে বলা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড, ঠিক আছে? এটা দেখো ময়মনসিংহ বোর্ড 2023, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 19 সালে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে প্রশ্নটা কিন্তু আসছে, ঠিক আছে ওকে। তো এখন দেখো ভেন্ট্রিকলের সময়, ডায়াস্টলের সময়কাল কত সেকেন্ড। এখন দেখো আমরা দুইটা অংশ আছে তাই না? একটাকে বলি হচ্ছে আমরা অ্যাট্রিয়াম, কি বলি? অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, একটাকে বলি হচ্ছে কি আমরা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। আরেকটা অংশ হচ্ছে কি ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আরেকটা হচ্ছে কি ভেন্ট্রিকল, একটা অ্যাট্রিয়াম আরেকটা হচ্ছে কি ভেন্ট্রিকল। এখন ব্যাপার হচ্ছে যে এটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, ঠিক আছে? তো এই যে ভেন্ট্রিকলের আবার আরেকটা অংশ এদের ভেতরে আবার কি আছে বলো? সিস্টল, সিস্টল আর হচ্ছে ডায়াস্টল, ডায়াস্টল, সিস্টল আর ডায়াস্টল। এখন এখানে যে প্রশ্নটা করেছে দেখো খেয়াল করো যে ভেন্ট্রিকল আর ডায়াস্টলের সময়কাল কত সেকেন্ড, এই রিলেটেড প্রশ্ন বারবার আসে বোর্ড পরীক্ষায়, এই রিলেটেড প্রশ্ন আসে, ভার্সিটি পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন বারবার আসে। তো কি হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড এটা বের করতে হবে। দেখো আমাদের হার্টবিট, হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে, আমরা যদি 60 সেকেন্ডে চিন্তা করি, প্রতি মিনিটে হৃদস্পন্দন হয়, আর 60 সেকেন্ডে এই হিসাবটা আমরা ধরি মোটামুটি 70 থেকে 80 বার। কতবার? হৃদস্পন্দনটা 70 থেকে 80 বার হয়। কতটুকু সময়ে? কতটুকু সময়ে 70 থেকে 80 বার হয়, ঠিক আছে? হৃদস্পন্দনটা কতটুকু সময়ে 70 থেকে 80 বার হয়,
এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ডে 70 থেকে 80 বার হয়। এবং আমরা যদি এটাকে গড়ে হিসাব করি, বুঝছো, গড়ে 60 সেকেন্ডে হয় হচ্ছে তোমার, আমরা ধরি 75 বার, বুঝছো, গড়ে 60 সেকেন্ডে ধরি হচ্ছে 75 বার। তাহলে একটা হৃদস্পন্দন সম্পন্ন হইতে, মানে একবার সিস্টল একবার ডায়াস্টল, হ্যাঁ, একবার সংকোচন একবার প্রসারণ, হ্যাঁ, কিসের বলো তো, আমাদের হার্টের, আমাদের হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণ হইতে সময় লাগে কত জানো? সময় লাগে কত জানো? 60 ভাগ 75 করো, 0.8 সেকেন্ড লাগে, 0.8 সেকেন্ড সময় লাগে। হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণ করতে কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণ করতে। এখন হৃৎপিণ্ডের যেহেতু একবার সংকোচন একবার প্রসারণ করতে কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড, এইটুকু সময় লাগে। তাহলে তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে একটা বার আমি এখন যদি এই জিনিসটাকে একটু তোমাদেরকে বুঝাই, দেখো খেয়াল করো যে অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল, এটা মনে রাখবে একদম খুব সিম্পল একটা ওয়েতে, ঠিক আছে? আমি একটা ছন্দ দিব, ছন্দটা হচ্ছে এরকম, একটা ছোট বাচ্চা যখন ছোটবেলায় আব্বা বলতে ডাকে, শিখে আব্বা বলতে ডাকে, বুঝছো, তখন একদম ডিরেক্ট আব্বা বলতে পারে না, এরকম হয়ে যায়, দেখো যে আব্বা হয়ে যায়, কি হয়ে যায়? আব্বা, আব্বা, ঠিক আছে, আব্বা, এরকম হয়ে যায়। একদম ছোট বাচ্চা প্রথমে আব্বা ডিরেক্ট ভালোভাবে বলতে পারে না, হয়ে যায় আব্বা। তারপরে নিচে কি দিব খেয়াল করো তুমি, যে এখানে আমি দিব হচ্ছে এস এস ডিডি, ডিডি। এইটা যদি জানি আমার এই প্রত্যেকের টাইম আমার সারা জীবন মনে থাকবে। এখানে আমি দেখো বিজোড় সংখ্যাগুলো দিয়ে দিব 1 3 5 7, তার আগে জাস্ট একটা করে পয়েন্ট দিয়ে দিলাম, আমি জিনিসটাকে বুঝাই। দেখো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের কথা বলছে, তার মানে আমরা একবার সিস্টল একবার ডায়াস্টল। সিস্টল মানে হৃৎপিণ্ডের সংকোচন, ডায়াস্টল মানে কি? হৃৎপিণ্ডের প্রসারণ। তাহলে একবার সংকোচন আর একবার হচ্ছে কি? প্রসারণ। এখন এই একটা সংকোচন আর একটা প্রসারণ হইতে সময় লাগে 0.8 সেকেন্ড। একবার সংকোচন একবার প্রসারণ হইতে সময় লাগে কত? 0.8 সেকেন্ড। তার মানে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এই দুইটা মিলে হবে 0.8 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই দুইটা মিলে হবে 0.8 সেকেন্ড। তাহলে তুমি যদি এখন এখানে খেয়াল করো, মানগুলো যদি আমি তোমাকে দেখাই, যে আমি বললাম জাস্ট আব্বা, ঠিক আছে, আব্বা, নিচে কি দিলাম? এস এস ডিডি। এখন খেয়াল করো এই যে অ্যাট্রিয়ামের সিস্টল, এই সংখ্যাগুলো কিভাবে দিলাম? জাস্ট লিখলাম আব্বা, এস এস ডিডি, আর বিজোড় সংখ্যাগুলো লিখছি 1 3 5 7। তারপরে তার আগে জাস্ট একটা করে পয়েন্ট দিলাম। এখন আমার হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে একটু খেয়াল করো ভাই, যে এই যে অ্যাট্রিয়ামের সিস্টল, এটা খেয়াল করো যে আমি প্রথমে এই যেটা পেয়েছি, ঠিক আছে, এই যেটা পেয়েছি এইটা হচ্ছে আমার অ্যাট্রিয়ামের সিস্টল, এটা হচ্ছে কত? আমার অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? 0.1। আচ্ছা আসো, পরে আসো। তাহলে দেখো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এইটা কত? দেখো এটা হলো 0.7। কতটুকু বলো? এটা হলো 0.7। এটা কত? 0.7। তাহলে এই অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, দুইটা মিলে কিন্তু 0.8 সেকেন্ড হচ্ছে। হচ্ছে কি না? হচ্ছে কি না খেয়াল করো, একটু মনোযোগ দাও, এইটা থেকে প্রশ্ন আসবেই। দেখো এই দুইটা মিলে কত হচ্ছে ভাইয়া? 0.8 সেকেন্ড হচ্ছে। কোনটা? অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড। এখন আমার প্রশ্ন ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল, ওইটাও আছে আমার এখানে। এখানে খেয়াল করো, আমি এখন পরবর্তী দুইটা যদি খেয়াল করাই, দেখো খেয়াল করো যে পরের দুইটা খেয়াল করো, একটু পরের দুইটা একটু আলাদা কালার দিয়ে দিব। আচ্ছা পরে দিয়ে দিব। দেখো এইখানে দেখো যে ভেন্ট্রিকুলার সিস্টল, এখন ভেন্ট্রিকুলার সিস্টল যেটা, এইটাকে আলাদা কালার করে দিলাম। দেখো ভেন্ট্রিকুলার সিস্টল, তো দেখো ভেন্ট্রিকুলার সিস্টলে কি বলছি খেয়াল করো তো। ভেন্ট্রিকুলার সিস্টলে আমি বলছি 0.3 সেকেন্ড। এখন আবার খেয়াল করো, আবার খেয়াল করো, ভেন্ট্রিকুলার সিস্টল ডান। এখন দেখো পাশে আছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল আছে পাশে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটাকে আলাদা জিনিস দিয়ে প্রকাশ করি। আচ্ছা অঙ্কন করি আগে। তো দেখো খেয়াল করো এই জিনিসটা হচ্ছে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল কতটুকু সময় লাগতেছে? 0.5 সেকেন্ড। তাহলে এইটা কিন্তু তোমার অ্যান্সার 0.5 সেকেন্ড। আর এই দুইটা মিলে খেয়াল করো ভাইয়া, এই দুইটা মিলে কত লাগতেছে? দেখো 0.8 সেকেন্ড, কিন্তু এই দুইটা মিলে 0.8 সেকেন্ড।
ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু 0.8 সেকেন্ড হচ্ছে, কারণ আমি বলছি একবার সিস্টল হতে একবার ডায়াস্টল হতে 0.8 সেকেন্ড সময় লাগবে। তাহলে ভেন্ট্রিকল সিস্টল ভেন্ট্রিকল ডায়াস্টল, এখন তোমার এই রিলেটেড যাই আসুক না কেন তুমি পারবা। ঠিক আছে, এই রিলেটেড যাই আসুক না কেন তুমি কিন্তু পারবা। এখন খেয়াল করো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোনটা, আভা এসএসডিডি, তাহলে 0.5 সেকেন্ড। এই রিলেটেড প্রশ্ন, এটা তো বোর্ডের, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 2019। পরের প্রশ্নটা খেয়াল করো তুমি একটু, পরের প্রশ্নটা খেয়াল করো, মানবদেহের কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড, এটাই একটু আগে বের করলাম, কার্ডিয়াক চক্রের সময়কালটা কিন্তু এখানে বের করলাম। তাহলে এই রিলেটেড ব্যাপারটা বুঝতে পেরেছো, এটা কিন্তু এই রিলেটেড বিষয়টা চলে আসছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সামনের দিকে যাই। দেখো এই যে এইটার উত্তরটা হবে কত, তাহলে দেখো 0.8 সেকেন্ড। কত হবে অ্যান্সার, 0.8 সেকেন্ড, কারণ এটা কিন্তু আগেই করলাম। ঠিক আছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। দেখো একই রিলেটেড প্রশ্ন। আচ্ছা, এখন খেয়াল করো, বোর্ড পরীক্ষায় আসছে যে দেখো যে হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ, হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ, দেখো হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, কোনটা হবে অ্যান্সার বলো তো? হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। ওকে, দেখো তোমরা অনেকে হচ্ছে এইটার অ্যান্সারে একটু ভুল করবা, তোমরা অনেকে এইটার অ্যান্সারে একটা ভুল করবা। কি ভুল করবা বলো তো? এটার অ্যান্সারের ক্ষেত্রে অনেকে ভুল করবা, অনেকে কি দিবা, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম সবগুলো অ্যান্সার দিবা, কিন্তু না ভাই, সবগুলো অ্যান্সার না। কারণ হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণটা থাকে, হৃৎপিণ্ডের চারপাশের, ধরো পেরিকার্ডিয়াম মানে কি, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম দেখো মনে রাখবা, পেরি বলতে চারপাশেরটাকে বোঝায়, পেরি বলতে কি বোঝায়, পেরি বলতে চারপাশে বোঝায়, পেরি বলতে কি বোঝায়, চারপাশ, চারপাশে বোঝায়, বুঝছো? পেরি বলতে কি বোঝায়, চারপাশে। আর মনে রাখবা, কার্ডিয়া কথাটা যেখানেই থাকুক না কেন, কার্ডিয়াম, দেখো কার্ডিয়া মানেই, কার্ডিয়া বলতে হৃৎপিণ্ড বোঝায়, কার্ডিয়া বলতে কি বোঝায়, কার্ডিয়া বলতে বোঝায় হার্ট, হার্ট, কার্ডিয়া মানে কি, হার্টটাকে বোঝায় কার্ড। এখন আমার ব্যাপার হচ্ছে যে আম যদি থাকে, কার্ডিয়াম এই জিনিসটা, এই আম কার্ডিয়াম, কোনো কিছু শেষে আম থাকা মানে 1 বছর বোঝায়। কেমিস্ট্রিতে যেরকম কোনো কিছু শেষে আম থাকলে কি হয়, আম থাকলে ধাতু, এখানে কার্ডিয়াম, আম থাকা মানে বায়োলজিতে লাস্টে আম থাকলে কি হবে, এটা হচ্ছে 1 বছর বোঝাবে, কি বোঝাবে, 1 বছর। ঠিক আছে, তাহলে একটা হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণটা সেটাকে আমরা বলি হচ্ছে কি, পেরিকার্ডিয়াম। একটা হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ সেটাকে বলি পেরিকার্ডিয়াম। এখন হৃৎপিণ্ডের যে প্রাচীরের কথা বলা হচ্ছে, প্রাচীর কিন্তু কোনগুলো জানো? হৃৎপিণ্ডের প্রাচীরের যে আবরণ কিন্তু থাকে 3টা। কি কি বলো তো? হৃৎপিণ্ডের প্রাচীরের যে অংশ থাকে কিন্তু 3টা। কি কি বলো? একটাকে আমরা বলি হচ্ছে এপিকার্ডিয়াম, একটাকে বলি মায়োকার্ডিয়াম, এবং আরেকটা জিনিস আছে জানো ভাই, আরেকটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কি নাম ভাইয়া? এন্ডোকার্ডিয়াম। আরেকটার নাম হচ্ছে কি, এন্ডোকার্ডিয়াম। আরেকটার নাম কি বললাম? এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, আরেকটার নাম কি বললাম বলো? এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই যদি তার আবরণগুলো হয়, ঠিক আছে, এই যদি তার আবরণগুলো হয়, তাহলে এখন তুমি বলো যে এখানে এখানে তো মায়োকার্ডিয়াম আছে, এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মানে বাইরের যে আবরণ থাকে, বহিস্থ আবরণ, এপিকার্ডিয়াম মানে কি বলো, বহিস্থ আবরণটা। ঠিক আছে, আর মায়োকার্ডিয়াম হচ্ছে যেটা মধ্যস্থ, মধ্যে কানে থাকে, মধ্যস্থ। আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে কোথায় জানো? এন্ডোকার্ডিয়াম এটা থাকে ভিতরে। এটা কোথায় থাকে ভাইয়া? এটা থাকে ভিতরে। ঠিক আছে, এপিকার্ডিয়াম মানে একদম সব থেকে বাইরের স্তর, হৃৎপিণ্ডের সব থেকে বাইরের স্তরকে কি বলবো? এপিকার্ডিয়াম। মাঝের স্তরটাকে বলবো মায়োকার্ডিয়াম, আর একদম ভেতরের স্তরটাকে কি বলবো? এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, সব থেকে ভেতরের স্তরটাকে কি বলবো? এন্ডোকার্ডিয়াম। ওকে, এখন এই যে বাইরের স্তর এপিকার্ডিয়াম, এটার গায়ে কিন্তু কি লেগে থাকে জানো? এটার গায়ে চর্বি লেগে থাকে। আর মায়োকার্ডিয়াম যেটা আছে, এটা হচ্ছে এই যে একদম মধ্যবর্তী যেটা, হ্যাঁ, হৃৎপিণ্ডের পেশি যেটা আছে, এইগুলো নিয়ন্ত্রণে কাজ করে। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম ভেতরের অংশ, হ্যাঁ,
প্রকোষ্ঠ গঠন, কপাটিকা ঢেকে রাখা, এগুলোর কাজই করে। আর মায়োকার্ডিয়াম তো হচ্ছে যে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামের মেইন কাজ হচ্ছে যে হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ করে না, পাম্প করে, এইটা সাহায্য করে মায়োকার্ডিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে জানো? অ্যান্সার হবে কোনটা জানো? 2 এবং 3 কোথায় আছে? এই যে 2 এবং 3 আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে চলো। হৃৎপিণ্ড, এই যে দেখো দেখো খেয়াল করো, তাহলে এইখানে কিন্তু দেখো আমি এইচএসসি লেভেলে আমি তোমাকে এই জিনিসগুলো পড়াইলাম, ঠিক আছে, বা এইচএসসি রিলেটেড টপিক যখন পড়াচ্ছি, সাথে সাথে আমি এইটার সাথে ঢাকা ভার্সিটির প্রমোশনে আসা একটা প্রশ্ন কানেক্টেড করে দিলাম, এবং তুমি এখন তুড়িতেই তুমি এটার অ্যান্সার দিয়ে দিতে পারবা, আমার কোনো অ্যান্সার দেওয়া লাগবে না। যারা ক্লাস করতেছো তারা এখন, কারণ এইটা নিয়েই এখন আলোচনা করলাম একটু আগে, যে হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণ থাকে সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াম। আমরা যে হসপিটালে যাই সেখানে আমরা দেখি কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদ বিশেষজ্ঞ, হৃৎপিণ্ড নিয়ে যারা হচ্ছে তোমার কাজ করে, রোগী দেখে, ঠিক আছে। আম থাকলে 1 বছর বোঝায়, পেরি বলতে চারপাশে বোঝায়, তাহলে অবভিয়াসলি এখানে অ্যান্সারটা হবে কি? পেরিকার্ডিয়াম। পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির চারপাশের আবরণ, হ্যাঁ। পেরিকন্ডিয়াম এটা হচ্ছে তরুণাস্থি। সো এইগুলো আমরা জানবো না, আমরা এইটা জানি পেরিকার্ডিয়াম, ঠিক আছে, ওকে ডান। নেক্সট দেখি আমরা, কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? একটু বলবা সবাই, কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? পেসমেকার মানে কি জানো? পেসমেকার মানে যে গতি তৈরি করে দেয়, যে গতি, পেসমেকার। আমরা বলি না পেসার মানে যারা বল করে, তাই না? পেসমেকার মানে হচ্ছে কি? যে গতি তৈরি করে দেয়, যে গতি তৈরি করে দেয়, ঠিক আছে, ওকে। এখন এই যে আমরা বলছি কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, মানুষের হৃৎপিণ্ডের একটা প্রাকৃতিক পেসমেকার আছে। মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটা, এটা আমরা দেখতে হবে। এখানে তুমি যা দেখতেছো না, এই সবগুলো হচ্ছে জাংশনাল টিস্যু, ঠিক আছে। হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ করে, এই সংকোচন প্রসারণে সবাই কাজ করে। এই যে 4টা আছে, এর মধ্যে আমার প্রাকৃতিক পেসমেকার আছে, এর ভিতরে আমার রিজার্ভ পেসমেকার আছে। তো আমি যদি একটা হৃৎপিণ্ডের কথা আমি তোমাদেরকে যদি বলি, তাহলে খেয়াল করো, আমি যদি তোমাদের একটা হৃৎপিণ্ডের কথা বলি, তাহলে এই যে হৃৎপিণ্ডটা যেটার কথা আমরা বলবো, ক্লাসটা একটা জায়গায়ও শেয়ার দিতে পারলাম না। দেখো হৃৎপিণ্ডের কথা যদি বলি, দেখো খেয়াল করো, তাহলে এইখানে যেটা থাকে, এই জায়গায় যেটা থাকে, এটাকে আমরা বলি স্যান। কি বলি? স্যান মানে হচ্ছে কি বলতো? সাইনোএট্রিয়াল নোড। এটাকে কি বলি? স্যান মানে সাইনোএট্রিয়াল নোড। আচ্ছা, তারপরে কি জানো? এই যে এইটাকে আমরা বলি হচ্ছে রাইট এট্রিয়াম, এই নিচেরটাকে বলি রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি লেফট এট্রিয়াম, আর এই নিচেরটাকে বলি হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝ বরাবর অংশে, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝ বরাবর অংশে এখানে থাকে একটা, যেটাকে আমরা কি বলি জানো? এখানে যেটা থাকে সেটাকে বলি আমরা এভিএন মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এটাকে কি বলি? এভিএন মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড। আর এই যে তোমার হচ্ছে আন্তঃনিলয় পদ্মা যে জায়গাটাতে আছে, এই যে জায়গাটাতে আছে, এই জায়গাটায় একটা অংশ, একটা জিনিস থাকে, এই জায়গাটায় যেটাতে থাকে সেটাকে আমরা কি বলি জানো? এইটাকে বলি হচ্ছে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস, ঠিক আছে। আর এই দুই পাশে যেটা থাকে এইগুলোকে আমরা বলি পারকিনজে ফাইবার, পারকিনজে ফাইবার থাকে দুই পাশে। এখন এই যে ডান অলিন্দের প্রাচীরে যেটা থাকে এটাকে বলি সাইনোএট্রিয়াল নোড। আর ওই সাইনোএট্রিয়াল নোড, তাহলে সাইনোএট্রিয়াল নোডের কোথায় অবস্থান করতেছে খেয়াল করো তো। সাইনোএট্রিয়াল নোড কোথায় থাকে? দেখো ডান অলিন্দের প্রাচীরে। প্রত্যেকের কে কোথায় থাকে এটা কিন্তু আমরা বলতে পারবো দেখেই। এটা কোথায় থাকে? ডান অলিন্দের প্রাচীরে থাকে, হ্যাঁ, ডান অলিন্দের প্রাচীরে থাকে, ওকে। আচ্ছা, এটা থাকে অলিন্দ এবং নিলয়ের মাঝ বরাবর, এটা নিলয় পদ্মায় থাকে বান্ডল অফ হিস, আর এটা তো দুই পাশে থাকে, দেখতে পাচ্ছ। সো এখানে হৃৎপিণ্ডের পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার আমরা বলি হচ্ছে সাইনোএট্রিয়াল নোডকে। কাকে বলি? সাইনোএট্রিয়াল নোডকে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? এই প্রশ্ন আসছে, দেখো সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? তাহলে এটাকে কি বলবা? সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত বলো? সাইনোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত?
স্যান, সাইনোয়েট্রিয়াল নোড যেটাকে আমরা বলি হচ্ছে কি স্যান, সাইনোয়েট্রিয়াল নোড যেটাকে আমরা কি বলি স্যান। এই সাইনোয়েট্রিয়াল নোড বা স্যান এটা কোথায় অবস্থিত, নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? একটু আগে দেখলাম ডান এট্রিয়ামের প্রাচীরে। দেখো রাজশাহী ভার্সিটিতে আসছে এই প্রশ্নটা, ঠিক আছে, রাজশাহী ভার্সিটিতে আসছে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, কোনটিকে হেপারিন নিঃসরণ করে? কোনটি হেপারিন নিঃসরণ করে? হেপারিন নিঃসরণ করে, দেখো এখানে যারা আছে সবাই হচ্ছে আমরা জানি যে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসল, সবাই হচ্ছে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসলের পার্ট, যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, মোনোসাইট, আরও একটা আছে লিম্ফোসাইট, এই সবগুলো হচ্ছে আমরা ডাব্লিউবিসি এর পার্ট। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, যেটাকে দুই ভাগে ভাগ করা যায়। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, যেটাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে, একটাকে আমরা বলি দানাদার, একটাকে আমরা বলি হচ্ছে দানাদার, আরেকটাকে আমরা বলি হচ্ছে অদানাদার। একটাকে বলি দানাদার, আরেকটাকে বলি কি অদানাদার। তাহলে একটা হচ্ছে দানাদার, আরেকটা হচ্ছে কি অদানাদার, ঠিক আছে। আচ্ছা, তো দানাদার যেটা আছে, ঠিক আছে, দানাদারের মধ্যে সবগুলো ফিল পাওয়া যায়, এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এগুলো দানাদার। এই যেটা আছে মোনোসাইট, এটা কিন্তু অদানাদার, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, কুমিল্লা বোর্ডে 2023 সালে একটা প্রশ্নটা আসছে যে কোনটি হেপারিন নিঃসরণ করে। সো একটা এর ভেতরে এই যে নিউট্রোফিল আর মোনোসাইট, খেয়াল করো, এই যে নিউট্রোফিল আর মোনোসাইট এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে। ইওসিনোফিল এই জিনিসটা হচ্ছে ভাই অ্যালার্জিক সাড়াদানে কাজ করে, অ্যালার্জিক সাড়াদান করে। এই বেজোফিল যেটা আছে ভাই, এটা হচ্ছে হেপারিন ও হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ও হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ও হিস্টামিন ক্ষরণ করে, এটা হেপারিন এবং হিস্টামিন কি করে? ক্ষরণ করে, ঠিক আছে। বেজোফিল কি করে? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? কোনটি হেপারিন নিঃসরণ করে? তাহলে হেপারিন নিঃসরণ করে কে? বেজোফিল। ওকে, নেক্সট প্রশ্ন, কোন কোষ হতে, ওই তো কোন কোষ হতে আসলে এই হিস্টামিন ক্ষরণ হয়ে আসছিল? এখানে মনে হয় হিস্টামিন ছিল, হিস্টামিন ক্ষরণ করে। তাহলে আমরা দেখলাম হিস্টামিন বা হেপারিন ক্ষরণ করে কে? বেজোফিল হচ্ছে হিস্টামিন বা হেপারিন ক্ষরণ করে। নেক্সট প্রশ্ন দেখি, রক্তনালীতে রক্ত সচল রাখে কোনটা? রক্তনালীতে রক্ত সচল রাখে না, মানে রক্তকে বাধা দেয় না, ঠিক আছে, সেই কাজটা কে করে বলো তো? রক্তনালীতে রক্ত, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রক্তনালীতে রক্ত সচল রাখে কোনটি? দেখো, ফাইব্রিন, হেপারিন, হিস্টামিন নাকি সিরাম? দেখো, হেপারিন হচ্ছে কি করে জানো? হেপারিন কি করে জানো? হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত জমাট বাঁধতে কি হয়? বাঁধতে বাধা দেয়। তাহলে হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে এই যদি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাহলে রক্ত জমাট যদি না বাঁধে তাহলে কি হবে? রক্ত জমাট না বাঁধলে কি হবে? প্রক্রিয়াটা সুন্দর মতো চলবে না, বলো? তাহলে হেপারিন হচ্ছে কি করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হেপারিন হচ্ছে কি করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ঠিক আছে। তো হেপারিন যদি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাহলে এটা কি সচল রাখতে সাহায্য করবে বলো? দেখো, এইটাই তাহলে কি করে? হেপারিন হচ্ছে কি? তাহলে রক্তকে সচল রাখতে সাহায্য করে, কারণ হেপারিন কিন্তু এই যে
রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে রক্ত জমাট যদি না বাঁধে তাহলে কি হবে? রক্ত সুন্দর মতো চলাচল করবে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখো। তাহলে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? তো রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে 20-21 যে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? হেপারিনকে অকেজো করে দেয় কে জানো? হেপারিনকে কাজ করতে দেয় না। রক্ত জমাট বাঁধতে হলে কি করতে হবে বলো তো? রক্ত জমাট বাঁধতে হলে হেপারিনের কার্যকারিতা নষ্ট করে দিতে হবে না? তো হেপারিনের কার্যকারিতা নষ্ট করে কে আছে? এমন কে আছে যে হেপারিনের, তোমরা কমেন্ট করো না কেন, কে কোথা থেকে ক্লাস দেখতেছো দেখি, জানাও দেখি কি অবস্থা সবার, কেমন আছো? শুধু না পড়াই একটু কথা বলি দেখি, কে কোথা থেকে ক্লাস দেখতেছো, কি অবস্থা, কেমন আছো? ইফতারির পরে তো পানি লাগে। বলো কে কোথা থেকে ক্লাস দেখতেছো? সোমায়া বলতেছে রংপুর থেকে। এটার অ্যান্সার দাও সোমায়া। কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? থ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন নাকি ক্যালসিয়াম আয়ন? দেখো আমরা জানি রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর কয়টা জানো? রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর হচ্ছে 13টা, তাই না? রক্ত জমাট বাঁধার মোট ফ্যাক্টর হচ্ছে কয়টা? 13টা। তার মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে কয়টা? প্রধান কয়টা বলো তো? 4টা। প্রধান 4টা। সো প্রধান 4টা যদি তুমি লেখো এমনি ধরা পড়ে যাচ্ছে যে আসলে কে অ্যান্সার কে। প্রধান 4টা হচ্ছে, আমরা এইভাবে মনে রাখি, দেখো, ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে। তাহলে খেয়াল করো এইগুলার, এটা কি ফুল দিয়ে হচ্ছে কি? ফাইব্রিনোজেন, 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 ফাইব্রিনোজেন। পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, 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 প্রোথ্রম্বিন। টুব দিয়ে হচ্ছে কি? থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। টুব দিয়ে হচ্ছে কি? থ্রম্বোপ্লাস্টিন। আর করে দিয়ে হচ্ছে কি? ক্যালসিয়াম আয়ন। করে দিয়ে হচ্ছে কি বলো? ক্যালসিয়াম আয়ন। সো এখানে বোঝা যাচ্ছে যে এই যে থ্রম্বোপ্লাস্টিন যে এটা আছে, এটা হেপারিনকে নষ্ট করে দেয়। এই জন্য দেখো এই ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম আয়ন, এই সবগুলো থাকে কোথায় জানো? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম আয়ন সব থাকে রক্তরাশে। কিন্তু এই যে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন থাকে অনুচক্রিকার মধ্যে, বুঝছো? যখন হাত কেটে যায়, রক্ত বাইরে চলে আসে, তখন কণিকার সাথে রক্তকণিকাও আসে, রক্তরসও আসে, তখন আমাদের কে আসে বলো তো? আমাদের অনুচক্রিকাও আসে। অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসে, অনুচক্রিকাটা ভেঙে যায়, ভেঙে গেলে ওর ভেতরের একটা স্তরে, ভেতরে একটা থলের মধ্যে করে থ্রম্বোপ্লাস্টিনটা থাকে। থ্রম্বোপ্লাস্টিনটা যখন বের হয়ে যায়, থ্রম্বোপ্লাস্টিন কি করে? ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিবর্তিত করে। তারপর এই প্রোথ্রম্বিন যে ফাইব্রিনোজেনকে, নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে কি করে? ফাইব্রিন জালকে তৈরি করে। নিষ্ক্রিয় কেন বলতেছি বলতো? কোনো কিছুর আগে প্রথমে যদি প্রো থাকে তারা হয় নিষ্ক্রিয়, আর লাস্টে জেন থাকলে, বায়োলজিতে এটা মনে রাখবা, আগে প্রো থাকলে নিষ্ক্রিয়, আর শেষে যদি জেন থাকে তাহলে ও নিষ্ক্রিয়। এই জন্য মাহাজুবা ইসলাম তুলনি, পাবনা থেকে দিনাজপুর, রংপুর সিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, কঠিন লাগতেছে নাকি? দেখো তাহলে কি হবে? থ্রম্বোপ্লাস্টিন। ওকে, পরে অ্যান্সার দাও দেখি, যে পরে অ্যান্সার দাও। দেখো যে কোন শ্বেত রক্ত কণিকা হেপারিন ক্ষরণ করে? সবার পারা উচিত, এটা একটু আগেই পড়ছিলাম এই রিলেটেড। ঢাকা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। ঢাকা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 2023 সালে। তারপর বলো, পড়ালেখা কি ভালো চলতেছে তোমাদের? ভয় আছে? সামিয়া জান্নাত, সামি ক্লিয়ার, সবার ক্লিয়ার? সবাই ক্লিয়ার লেখো। সবাই ভিডিওটাতে একটা রিয়াক্ট দাও, ক্লিয়ার লেখো। দেখো ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখবা, না বুঝলে বলবা বুঝে নাই। আচ্ছা, 13 নম্বরে মিম আমাদেরকে বলতেছে হচ্ছে যে এইটার অ্যান্সার হবে সি। জিসানও আমাদের সাথে এখন অ্যান্সার দিচ্ছে, জিসান আহমেদ জীবন বলতেছে গ। ইয়েস, এই যে আমি জিনিসটা কিন্তু পড়িয়ে ফেলেছি, তাই না? হেপারিন এবং হিস্টামিন কে ক্ষরণ করে বলো তো? বেসোফিল। তোমরা এই জিনিসগুলো এখন পারবা। তারপর দেখো তো, রক্তের শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলে?
শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসল, বা এই ডাব্লিউবিসি কে, এই যে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসল, এই ডাব্লিউবিসি কে আরেকটা নামে দেখা হয় কি জানো? লিউকোসাইট। কি নাম? লিউকোসাইট। লিউকোসাইট কেন জানো? এই লিউকো মানে হচ্ছে সাদা, লিউকো মানে কি জানো? সাদা বা বর্ণহীন, সাদা বা বর্ণহীন। আর সাইট মানে হচ্ছে কি? সাইট মানে হচ্ছে কোষ। তো লিউকোসাইট, ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড কর্পাসল, সাদা কোষ, তাই না? বা সাদা রক্তকণিকা, বর্ণহীন রক্তকণিকা, সেই জন্য এটাকে আমরা বলি। ক্লিয়ার? ভেরি গুড, ক্লিয়ার হলে খুবই সুন্দর। আচ্ছা বলো তো ভাইয়ারা, তাহলে রক্তের শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে, স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলে? লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোসাইটোমিয়া বা লিউকেমিয়া, কোনটা বলো তো? আমি একটু সাহায্য করি। লিউকোমিয়া কি জানো? যখন অস্বাভাবিক হারে বাড়ে, বুঝছো? যখন অস্বাভাবিক হারে বাড়ে, এই শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন অস্বাভাবিক হারে বাড়ে, অস্বাভাবিক হারে বাড়ে, অর্থাৎ এটা হচ্ছে ক্যান্সার। লিউকোমিয়া হচ্ছে কি একটা? লিউকোমিয়া ভাই একটা ক্যান্সার। সো এখানে এটা অ্যান্সার না, এটা বাড়ে, কমে না। আচ্ছা তারপর দেখো লিউকোসাইটোসিস যেটা আছে, লিউকোসাইটোসিস মানে হচ্ছে বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। যদি বেড়ে যায়, ঠিক আছে, রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বলি হচ্ছে লিউকোসাইটোসিস। আর লিউকোসাইটোমিয়া নিয়ে কিছু নেই, মনে রাখবা কম পানি, মনে রাখবা হচ্ছে কি ভাই? কম পানি, কম পানি, পানি থেকে মনে রাখবা, এই যে কম পানি, কম পানি থেকে মনে রাখবা, কম পানি থেকে মনে রাখবা পেনিয়া। সো লিউকো বলতেই তো আসলে ডাব্লিউবিসি কে বোঝাচ্ছে। সো লিউকোপেনিয়া মানে যেটাই আমার শ্বেত রক্তকণিকার সংখ্যা কম, কম থাকাকে বলবো হচ্ছে লিউকোপেনিয়া। কম থাকাকে কি বলবো? লিউকোপেনিয়া। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এই যে দেখো রিলেটেড প্রশ্ন শেষ। এখন এইখানে খেয়াল করো, প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসে খেয়াল করো। বলছে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? এগুলোর অনেক নাম আছে আরো, জানো? সমুদ্রের ফুল, এরা সমুদ্রে ফুলের মতো দেখতে খুবই সুন্দর লাগে, এদেরকে আমরা রত্নভাণ্ডারও বলি। কি বলি ভাইয়া? রত্নভাণ্ডারও বলি। তারপর এদেরকে আমরা কি জানো? রেইন ফরেস্টও বলি। কোনটা আস করতে পারতেছো? কোনটা হবে এর মধ্যে? কোন পর্বটা হবে জানো? এইখানে যে অ্যান্সারটা হবে, যে অ্যান্সারটা হবে তারা দ্বিস্তরী প্রাণী। এখনো আজ করতে পারো নাই? যে অ্যান্সারটা হবে তারা দ্বিস্তরী হবে। কয় স্তরী প্রাণী হবে? দ্বিস্তরী। তারা হবে দ্বিস্তরী। এবং তারা যে দুইটা স্তর, এই দুইটা স্তর, ধরো এটা একটা স্তর তাদের, এটা একটা স্তর, আর নিচে আরেকটা স্তর, এই দুইটা স্তরের মাঝে একটা অকোষীয় থকথকে জেলির ন্যায় অংশ থাকে, জানো? অকোষীয় থকথকে জেলির ন্যায় একটা অংশ থাকে। অকোষীয় থকথকে জেলির ন্যায় যে অংশটা থাকে ভাই, অকোষীয় থকথকে জেলির ন্যায় যে অংশটা থাকে, অকোষীয় থকথকে জেলির ন্যায় অংশ থাকে, যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। ঠিক আছে? মেসোগ্লিয়া। ঠিক আছে? ডাবল মেশিন, এরা ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী। হ্যাঁ, তারপর হচ্ছে এরা বহুরূপিতা, মানে তোমার বহুরূপিতা মানে হচ্ছে যৌন অযৌন দুটো পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। এদের লার্ভা দশা আছে যার নাম প্লানুলা, সব বলে দিচ্ছি। ঠিক আছে? তারপর হচ্ছে এদের মেসোগ্লিয়া থাকে। সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। এখনো অ্যান্সার দিতে পারো নাই? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন কার থাকে বলো? সিলেন্টেরন। আমি এতগুলো বৈশিষ্ট্য বলে দিলাম, এখন অ্যান্সার দিয়ে ফেলো। সিলেন্ট্রন, ডাবল মেশিন, নিডোসাইট বা নেমাটোসিস থাকে। বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো সবাই? তাহলে অবশ্যই অ্যান্সার কোনটা হবে বলো তো? নিডারিয়া হবে। কোনটা? নিডারিয়া হবে। তাহলে 15 নম্বরের অ্যান্সার হবে কি ভাইয়া? 15 নম্বরের উত্তর হবে কি? নিডারিয়া। 15 নম্বরের উত্তর কি হবে? নিডারিয়া। নেক্সট প্রশ্ন দেখি। এই যে দেখো, কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? ঢাকা ভার্সিটিতে আসছে এটা প্রশ্ন। আর এটা কোথায় ছিল? যশোর বোর্ড 25-এ ছিল। যশোর বোর্ড 25। তাহলে খেয়াল করো, গত বছরের প্রশ্ন এই রিলেটেড একই টাইপের প্রশ্ন হয় কিনা দেখছো? দেখছো ব্যাপারটা? তাহলে মেসোগ্লিয়া একটু আগে দেখলাম, বুঝাইলাম দুইটা স্তরের মাঝে অকোষীয়। এই মেসোগ্লিয়া কেমন হয় জানো ভাই? মেসোগ্লিয়া হয় কেমন বলো তো? মেসোগ্লিয়া অকোষীয়। এরা কেমন হয়? অকোষীয় থকথকে জেলির ন্যায় পদার্থ থাকে। অকোষীয় থকথকে, থকথকে জেলির ন্যায় পদার্থ থাকে। জেলির ন্যায়, অকোষীয় থকথকে জেলির ন্যায় পদার্থ কিন্তু এখানে থাকে, জেলির ন্যায়। বুঝতে পেরেছো? তাহলে এটা অ্যান্সার কোনটা হবে ভাই? যে নিডারিয়া। ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন চলো দেখি। প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা ভাই? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা? প্রকৃত সিলোম দেখো, দেখো এখানে ফেসিওলা হেপাটিকা, টেনিয়া সোলিয়াম। ফেসিকোলা হেপাটিকা এটা হলো ফিতা কৃমি। কি কৃমি? এটা হলো ফিতা কৃমি। ও সরি, ফিতা কৃমি না, হেপাটিক কথাটা আসছে, হেপাটিকা মানে এটা হলো যকৃৎ কৃমি। এটা হলো কি? এটা হলো যকৃৎ কৃমি। এটা যকৃৎ কৃমি।
কি দিয়ে লিখতেছি, এটা হলো যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি এটা। আচ্ছা, তারপর টেনিয়া যেটা আছে এটা হলো ফিতা কৃমি। এই ফিতা কৃমি বা যকৃৎ কৃমি এরা দুইটাই হচ্ছে কি জানো, এরা হলো দুইটা হলো প্লাটিহেলমিনথেস পর্ব। কোনটা? প্লাটিহেলমিনথেসের অংশ, এরা দুইটাই হচ্ছে কি প্লাটিহেলমিনথেসের অংশ। অ্যাসক্যারিস যেটা আছে এটা হচ্ছে ভাই গোল কৃমি, অ্যাসক্যারিস হচ্ছে কি গোল কৃমি। এখন কৃমিগুলা কি সিলম, প্রকৃত সিলমযুক্ত কিনা দেখো, উপরের গুলা যেগুলো আছে পি স্কোয়ার সি স্কোয়ার, উপরে আমি মনে রাখি পি স্কোয়ার সি স্কোয়ার মানে পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া, টিনোফোরা, এরা হচ্ছে, এদের হচ্ছে কি জানো, এরা হচ্ছে অ্যাসিলোমেট, এরা হচ্ছে কি অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট তার মানে এই যে প্লাটিহেলমিনথেস যে এখানে পড়ছে প্লাটিহেলমিনথেস, আর এই গোল কৃমি কি বলো, নেমাটোডা কি জানো, নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট। নেমাটোডা সিলোমটা কেমন, সুডোসিলোমেট। এটা কেমন বলো ভাই, সুডোসিলোমেট মানে যে এই যে গহ্বরটা যেটা থাকে এইটার যে সিলোমটা এটা হচ্ছে আবৃত কি আবৃত না এটা বোঝা যায় না, এটাকে বলি সুডোসিলোমেট, মিথ্যা বা ভ্রান্ত সিলোম। তার মানে এটা এই তিনটার কোনোটাই কিন্তু অ্যান্সার না, কারণ এই দুইটা হচ্ছে কোনো ধরনের অ্যাসিলোমেট, এটা হলো সুডোসিলোমেট। তাহলে প্রকৃত সিলোমযুক্ত কোনটা, এই যে মেটাফায়ার পোস্তুমা মানে ভাই হলো কেসো, কি নাম, কেসো। তাহলে এটা হবে অ্যান্সার। দেখো বুঝছো কিনা ভাই, আমাদের সময় হয়ে যাচ্ছে রে। ওকে দেখো, সিলোমবিহীন পর্ব কোনটা, সিলোমবিহীন পি স্কোয়ার সি স্কোয়ার যেটা বলছিলাম, পি স্কোয়ার সি স্কোয়ার আছে কিনা, পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া, টেনোফোরা। দেখো পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া, টেনোফোরা, এই যে নিডারিয়া আছে, এটা হলো সিলোমবিহীন পর্ব। নেক্সট, কোষীয় মাত্রার গঠন কোন পর্বের প্রাণীর, কোষীয় মাত্রার। দেখো প্রথমটা হচ্ছে কোষীয়, হলো কোষীয়, তারপরে হচ্ছে কোষ টিস্যু, তারপরে কি জানো টিস্যু অঙ্গ, আর তারপর থেকে বাকি সবই হচ্ছে অঙ্গতন্ত্র, তারপর থেকে বাকি সব হচ্ছে কি অঙ্গতন্ত্র, তারপর থেকে বাকি সব অঙ্গতন্ত্র। তাহলে খেয়াল করো, প্রথমটা হচ্ছে কি পরিফেরা কোষীয়, প্রথমটা হলো কি বললাম পরিফেরা হচ্ছে কোষীয়, তারপর একটা নিডারিয়া কোষ টিস্যু, তারপর প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ, তারপর হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরপর থেকে যা আছে সবাই অঙ্গতন্ত্র, তাহলে প্রথম যেটা হচ্ছে পরিফেরা, এটা হলো কোষীয়। তাহলে বলছে কি কোষীয় মাত্রার কোনটা, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, পরিফেরা। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন দেখি, পরিবারভাবে প্রাণীদের সংগঠন বা ক্রমমাত্রা কেমন হয়, এটা একটু আগে দেখলাম, যেমন কেমন কোষীয়। নেক্সট, নিম্নের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না। দেখো পরিপাকতন্ত্রে আমাদের পাকস্থলী আছে, যারা উন্নত প্রাণী তাদের সবার পাকস্থলী আছে। কি সৃষ্টি খেয়াল করো, যে মহান রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করছে, যে পাকস্থলী নেই কিন্তু খাবার হজম হয়ে যায়। তার মানে ইন জান্না বলা আছে না, জান্নাতে হচ্ছে কি, জান্নাতে কোনো 1 নাম্বার 2 নাম্বার লাগবে না, হাগু মুতুর জন্য দরকার নেই। তার মানে এমন খাবার আল্লাহ খাওয়াবে, ফ্রেশ ফুড, এমন ফুড যেই খাবারের পরিপাক হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সেরকম এই কাজটা করে মূলত একনাথা পর্ব, বুঝছো, একনাথা পর্ব। এই একনাথা কর্ডাটার মধ্যে হচ্ছে আমরা কর্ডাটাকে 3টা ভাগে ভাগ করি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা আবার 3টা ভাগ, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই, কিন্তু ভার্টিব্রাটার 2টা ভাগ, ঠিক আছে, ভালো সিজি, সাইক্লোস্টোমাটা আর ন্যাথাস্টোমাটা, ঠিক আছে, বুঝছো। তো এই যে সাইক্লোস্টোমাটার মধ্যে, ঠিক আছে, আবার 2টা তোমার হচ্ছে এই যে একনাথা আছে, বুঝছো, কি আছে একনাথা, ভালো সিজি, ঠিক আছে, এখানে আছে এমপি, মিক্সিনি, পেট্রোমাইজন, টিডা, ঠিক আছে। তো এই যে একনাথা যেটা আছে, বুঝছো, একনাথা, সো এই যে একনাথার ভেতরে 2টা, এই যে মিক্সিনি আর পেট্রোমাইজন, টিডা, ঠিক আছে, মিক্সিনি আর পেট্রোমাইজন, টিডা, মানে ওই ভার্টিব্রাটাকে চাইলে 2টা ভাগে ভাগ করা যায়, এ জি, ঠিক আছে, বা সিজি, ঠিক আছে, একনাথা, ন্যাথাস্টোমাটা বা সাইক্লোস্টোমাটাও বলা যায়।
তো এই যে এর ভেতরে মিক্সিনি আর পেট্রোমাইজন টিডা আছে, সো এই যে পেট্রোমাইজন টিডা বা মিক্সিনি এদের দুইটারই কারোরই পরিপাকতন্ত্র থাকে না, বুঝছো? পরিপাকতন্ত্র থাকে না কিন্তু খাবার হজম হয়ে যায়। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন মেরিনাস। লেবিও রুইতা মানে এটা রুই মাছ, এটা হচ্ছে তোমার ইয়ে থাকে, পরিপাকতন্ত্র থাকে। এইটা প্লেসিওবেটিস, এটা হচ্ছে কি জানো, স্টিংরে মাছ, এরা হচ্ছে কন্ডিকথিস, স্টিংরে। আর এইটা হচ্ছে যে তোমার হচ্ছে ইউসফাইরনা, ঠিক আছে? এটা হচ্ছে কি জানো, এই কন্ডিকথিস পর্বের মাছ, এদের পরিপাকতন্ত্র থাকে, এদের কি থাকে, পরিপাকতন্ত্র থাকে। এরা হচ্ছে ওই যে হ্যামার শার্ক, হ্যামার, মাথাটা হ্যামারের মতো যেটা শার্ক সেটা এইটা, বুঝছো? থুট্টি হাঙ্গর, ঠিক আছে? ওকে, সো এই দুটো হচ্ছে কন্ডিকথিস, সো এরা তো অ্যান্সার না, এটা অ্যান্সার না, এতে 1 নাম্বারটা অ্যান্সার। ওকে, পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? কাদের পৌষ্টিক নালী অনুপস্থিত থাকে? কি হবে বলো? পরিফেরা। ওকে, নেক্সট আমরা পরে দেখি কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। অ্যানিলা বদ্ধ প্যারাময়েড ট্রোকোফোর সিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজে, এরকম একটা আমরা ট্রিক্স দেই। অ্যানিলিডা, তার মানে অ্যানিলিডা যেটা আছে, অ্যানিলিডা কোনটা, এই যে, ঠিক আছে? এরকম টাইপের আরেকটা প্রশ্ন দেখো, শিখাকোষ কোন পর্বের? খুবই 100% ইম্পর্টেন্ট এটা। শিখাকোষ বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ফ্লেম সেল, শিখাকোষ বা যেটাকে আমরা বলতে পারি ফ্লেম সেল, এটা কোন কোষের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে কোনটা, কোন কোষের ক্ষেত্রে এটা আছে? শিখাকোষ। ফিতাকৃমি, গোলকৃমি, কেঁচো, ঘাসফড়িং তো না, কেঁচো না, গোলকৃমি এটা নেমাটোডা, কেঁচো হচ্ছে অ্যানিলিডা, ঘাসফড়িং নিডারিয়ার মধ্যে। ফিতাকৃমি যেটা আছে টেনিয়াসোলিয়াম, টেনিয়াসোলিয়াম, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসে পড়ছে। আর আমরা জানি এই বৈশিষ্ট্য কার? প্লাটিহেলমিনথেসের। এই বৈশিষ্ট্য কার? প্লাটিহেলমিনথেসের। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে ফিতাকৃমি। সো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা আসলে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাই একটু বলো যে বুঝছো কিনা, একটু বলো, তাহলে আমি এই যে লিভ নিয়ে নিব, ঠিক আছে? কোনো সমস্যা আছে কিনা, বুঝছো কিনা একটু বলো, তাহলে লিভ নিয়ে নিব। নামাজে যেতে হবে, সবাই নামাজে যাও। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো আই থিঙ্ক। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব।